ফ্লো ওয়েভ এরকম হতে পারে। আমরা যেটা বলি কিছু টার্ম আছে, যেমন মনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক। নাম শুনে বোঝা যায় মনো মানে মনোরেল, মানে একদিকেই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, একটা বেজ লাইন থাকে, তো জানেন বেজ লাইনের উপরে যেটা কন্টিনিউয়াস ফ্লো সেটা হচ্ছে মনোফেজিক। আর এছাড়া বাইফেজিক এবং ট্রাইফেজিক। তবে নাউএডেজ এই যে দেখেন, যেটা আজকালকার দিনে আর বাইফেজিক বা ট্রাইফেজিক বলে না, সব মিলিয়ে এটা সিম্পলিফাই করার জন্য হয়তো বা এটাকে মাল্টিফেজিক বলে। মাল্টিফেজিক মানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এটা যে যাই হোক বোঝা যাচ্ছে না, পরে সোজা কথা। সহজ করে বুঝলে সবই সহজ, জটিল করে চিন্তা করবেন না, সহজ করেই চিন্তা করবেন। দেন বেসলাইন অ্যাডজাস্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ঠিকমতো বেসলাইনটা অ্যাডজাস্ট না করি, ওয়েভ নিয়ে আসলাম অনেক ঢেউ, কিন্তু আগাটা বোঝা যাচ্ছে না, বেসটা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা আমাদের ইনফরমেশন আমরা ভুল পেতে পারি। কিরকম হবে দেখেন, এটা কি আইডিয়াল? এটা থেকে আমরা কোনো ইনফরমেশন পাবো? আমরা যদি এরকম, এটা কি অ্যাকসেপ্টেবল নট অ্যাকসেপ্টেবল? নট অ্যাকসেপ্টেবল। ওকে, সুতরাং ওইখানে বেসলাইন অ্যাডজাস্টমেন্টের অপশন আছে। যদি নিজেরা না করেন, যারা কাজ শুরু করবেন, যারা অ্যাপ্লিকেশন এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে কিন্তু প্রথমে শুরু করবেন। নিজে আগে থেকে নিজে বেশি বেশি কিছু করতে গেলে দেখা যাবে যে ভিতরে ভুলটাই ঢুকে গেছে। আচ্ছা, বেসলাইন অ্যাডজাস্টমেন্ট করার অপশন আছে। আপনারা জাস্ট বেসলাইনটা যদি একটু ফ্রিকুয়েন্ট, মানে বেসলাইনটা যদি আপনারা অ্যাডজাস্ট করে নেন, ভালো ভালো ওয়েভ পাবেন। দেন পিআরএফ অ্যাডজাস্টমেন্ট। পিআরএফ অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আগে শুনেছেন হয়তো, যে পিআরএফ অ্যাডজাস্টমেন্ট লো ফ্রিকোয়েন্সি যে ভেসেলের আছে লো ফ্রিকোয়েন্সি, তাদের পিআরএফ কি শুনেছেন? শুনি, তাদের পিআরএফ কি বাড়বে না, বাড়ানো হবে না কমানো হবে? লো ফ্রিকোয়েন্সি ভেসেলের পিআরএফ বাড়বে। পিআরএফ বাড়ালে আমরা লো ফ্রিকোয়েন্সি ভেসেলগুলি দেখতে পারবো। দেন অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট। অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট সাধারণত বলা হয় যে ডপলারে এই যে ইন্ডিসেসগুলি আমরা নিই, যে ক্যালকুলেশনগুলি মেজারমেন্ট করি নিই, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট, মানে জিরো অ্যাঙ্গেলে, ক্লোজ টু জিরো বা জিরো অ্যাঙ্গেলে আমরা এটা রিড করতে পারি। এখন অ্যাঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ডপলার ইন্ডিসেস ইনক্লুডস, এইগুলি আপনারা প্রায় শুনবেন, আরও অনেক আছে, বাট মেইন যেগুলি সিস্টোলিক ডায়াস্টোলিক রেশিও, রেজিস্ট্যান্স ইন্ডেক্স, ভার্সিটিলিটি ইন্ডেক্স, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলি আমাদের এই ইন্ডিসেস দিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, যে এটাকে ডায়াস্টোলিক ফ্লো হচ্ছে না সিস্টোলিক ফ্লো হচ্ছে, পিক সিস্টোলিক ভলিউম আমরা কিভাবে মাপবো। আচ্ছা, তারপরে বেসিকে আমরা একটু যাই, যে স্পিড অ্যাডজাস্টমেন্ট। স্পিড অ্যাডজাস্টমেন্টও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কঠিন করে বলছি না। স্পিড অ্যাডজাস্টমেন্ট, খুব যদি স্পিড দেন তাহলে ওয়েভগুলি টু ক্লোজ যদি হয় তাহলে আপনারা এরকম ওয়েভ পাবেন। এই ওয়েভ নট আইডিয়াল ফর ক্যালকুলেশন। ওকে, আইডিয়ালি নিতে হবে এরকম একটু গ্যাপ দিয়ে। সেখানে এই বাটনটা আরো এক্সপার্ট লাগবে না, ওইখানে দেখবেন যে অপশন আছে, স্পিড কমিয়ে দিলেই এইগুলি একটু ওয়েভগুলো একটু দূরে দূরে চলে যাবে। দেন ফোকাল জোন অ্যাডজাস্টমেন্ট, এটা সাধারণত আসলে করা হয় না, বাট করলে ভেসেলগুলি খুব ক্লিয়ারলি দেখা যায়। ওইটা একটু এক্সপার্ট দিয়ে করে দিতে হয় ফোকাল জোন অ্যাডজাস্টমেন্টটা। আমি মনে করি যখন আপনারা প্র্যাকটিস শুরু করবেন, সবটা জেনেই শুরু করবেন, যেন আপনারা ভালো ওয়েভ নিতে পারেন, ভেসেলগুলি খুব ক্লিয়ার করে দেখতে পারেন। এই যে এখানে এই কথাটা আছে, দেখেন দেখে নেন পিআরএফ কোথায় বাড়ে কোথায় কমে, ঠিক আছে? দেন কি করব, রেকর্ড করতে হলে যে আমরা কি অনেকগুলি ওয়েভ পেলাম একটা ইমেজে, আমরা কি সবগুলি করব, মেজার করব, বাট অ্যাটলিস্ট 3 কনসিকিউটিভ ওয়েভ আমরা নিতে হবে একটা ইমেজে। ইন অ্যাবসেন্স অফ ইট কখন নিতে হবে? যখন বাচ্চা খুব মুভমেন্ট করে, তাহলে দেখা যাবে রং মেজারমেন্ট আপনি পাবেন, হয়তো কিছু না, ফলস পজিটিভ রেজাল্ট আসবে। কাজে ডিউরিং রেস্ট, বেশিরভাগ বাচ্চা যখন একটু রেস্ট, অনেক নড়াচড়া করতেছে, আপনি তখন একটু ওয়েট করেন। আচ্ছা, এবং ফিটাল মুভমেন্ট যখন থাকে তখনও আপনি
ক্যালকুলেশন মেজারমেন্ট না নেওয়াই ভালো। যেমন এই যে আমরা বলেছিলাম যে তিনটা নিব, এই তিনটা 3 কনসিকিউটিভ ইউনিফর্ম ওয়েভ ফর্ম নিব, বাট একটা ইমেজে কতগুলি অ্যাটলিস্ট মিনিমাম কতগুলি ওয়েভ নেওয়াটা আইডিয়াল কেউ জানেন? তিনটা না, তিনটা আমরা মাপবো, মেজারমেন্ট নেব তিনটা, বাট একটা ইমেজে 8টা থেকে নট মোর দেন 10, 6 to 8 হচ্ছে আইডিয়াল। সো হোয়াট should we know before obstetric Doppler? আমাদের কি করতে হবে? should avoid auto test, ভীষণ ইম্পর্টেন্ট। মেশিনে অপশন আছে, আমরা খুব তাড়াহুড়া করে বা জানতাম না যখন আমিও করতাম, ভাবতাম যে অটো করে দেই, তাহলে অটো করলে কখনোই পারফেক্ট মেজারমেন্ট আসে না। কেন আসে না? ওই ভেসেলের আশেপাশে অনেকগুলি ভেসেল আছে, অনেকগুলি ওয়েভ, কোনোটা হচ্ছে সিস্টোলিক একটু বেশি আছে, কোনোটা ডায়াস্টোলিক। অটো করলে মেশিন কি করে? সবগুলিকে এভারেজ করে ফেলে। এভারেজ করলে আপনি পারফেক্ট মেজারমেন্টটা পাবেন না। ওইখানে যে ম্যানুয়াল অপশনটা আছে, ম্যানুয়াল দিয়ে ট্রেস করবেন। আমি যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাবো তখন দেখাবো হাউ টু মেজার। ওকে, দেন বেসলাইন অ্যাডজাস্টমেন্ট বলেছি, পিআরএফ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যদিও অ্যাঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট, তারপরেও যদি কোনো ভেসেলের লাইন একটু বেকায়দায় থাকে তখন আমরা একটু সবসময় জিরোতে করতে হবে তা না, বাট নট মোর দেন 30, 15 থেকে 20-এর উপরে যাওয়া যাবে না অ্যাঙ্গেল, ঠিক আছে? চেষ্টা করতে হবে ক্লোজ টু জিরো। দেন স্পিড অ্যাডজাস্টমেন্ট যেটা বললাম, ফোকাল জোন অ্যাডজাস্টমেন্ট। দেন এগেইন আমরা এটা আমি পরে করি, এখন ফিজিক্সের কথা গেল। এখন অবস্টেট্রিক ডপলারে স্পেসিফিক্যালি আমরা যখন একটা আম্বিলিকাল আর্টারি করব, ইউটেরাল আর্টারি করব বা যেটাই করি, তখন এমসিএ করব, ফার্স্ট থিংটা সবসময় মাথায় মনে রাখবেন, ম্যাগনিফাই, মানে দ্যাট মিনস জুম দ্য এরিয়া, বড় করতে হবে। আগে বড় করবেন, 2D দেখবেন, অ্যানাটমিক্যাল অর্গানোলজি দেখবেন, যেটা সিলভিয়ান ফিশার, ঠিক আছে? ওইখানে প্রথমে কালার দিবেন, কালার বাটনে আচ্ছা কালার দেখে চিনলেন যে এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। তারপরে আপনি মেজারমেন্ট করার সময় তারপরে পালস ডপলার দিবেন, ঠিক আছে? মানে আগে স্টেপগুলি আপনারা মানবেন অবশ্যই। এখানে এই জিনিসগুলো আমি সেই জন্য বললাম, জুম দ্য এরিয়া, অ্যাপ্লাই কালার ডপলার, ন্যারো দ্য কালার বক্স। কালার বক্স যদি অনেক হয় তাহলে কিন্তু টার্গেট এরিয়াটা ক্যাচ করে না, কালার বক্সটাকে যতটুকু সম্ভব ছোট করে দিতে হবে। দেন অ্যাপ্লাই ফার্স্ট ওয়েভ গেট, একটা গেট হয়, আপনারা যারা করেন না তারা হয়তো জানেন না, ওই গেটটা মানে ছোট্ট একটা, ওইটা হ্যাঁ ওইটা বেশি ছোট করা যাবে না। বেশি ছোট করলে হবে কি, আমরা আমাদের উদ্দেশ্য কি, যে ম্যাক্সিমাম ভেসেলটাকে যদি আমি কভার করি তাহলে একটা ভালো ফ্লো আমি ক্যাচ করতে পারবো। কাজে বলে যে আইডিয়ালি 2 মিলিমিটারের কম হওয়া উচিত না। Then adjust the gauge to cover vessel, ওই কথাটাই বলেছে, and adjust the velocity scaleটা adjust করতে হবে, and filter. Then এখন আমরা পেশেন্ট আসলো ডপলার করতে, আমরা কোনো কিছু দেখলাম না, ফ্লুইড আছে কিনা, বাচ্চার অ্যানোমেলি আছে কিনা, শুরু করে দেবো কাজ? নো, আমাদের প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি অবশ্যই জানতে হবে। কেননা আগে আমি অফসেট একটা বাচ্চা বা প্লাসেন্টা এই সম্পর্কে আমাকে তো জানতে হবে, তাকে ইনফরমেশন দিতে হবে। একটা অবস্টেটিক্যাল রিপোর্টে শুধুমাত্র অবসের মেজারমেন্ট দিয়ে আমরা শেষ করি না, আমরা বাচ্চার সার্বিক অবস্থাটা, আমরা ওয়েলবিংটা দেখি, ওয়েট দেখি, গ্রোথ ফ্লোটা দেখি। হ্যাঁ, কাজে দেখেন কি কি আমাদের এই ফ্যাক্টরগুলি আমাদের চিন্তা করতে হবে। এইটা হচ্ছে identify maternal risk factors of current pregnancy or past pregnancy. যদি পেশেন্টের হিস্ট্রি থাকে প্রিএক্লাম্পসিয়া, যদি পেশেন্টের হিস্ট্রি থাকে হাইপারটেনশন, ডায়াবেটিস, অথবা এখন যদি আমি পাই যে মনোকোরিয়নিক টুইন, তাহলে আমি কি করতে হবে? 18 সপ্তাহে মনোকোরিয়নিক পেয়েছি, আইডিয়ালি 18 সপ্তাহে কোনো ডপলার দরকার, বাট সব মনোকোরিয়নিক টুইন আমি সব দেখবো, আম্বিলিক্যাল আর্টারি, ইউটেরাল আর্টারি, এমসিএ, ওকে? আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম ঠিক আছে কিনা? অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম অবশ্যই ইম্পর্টেন্ট দেখা।
গ্রোথ চার্ট, বাচ্চাটার গ্রোথ ঠিক আছে কিনা, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স রেশিও, হেড সার্কামফারেন্স রেশিও, দুটোর মধ্যে ডিসপ্রপোর্শন আছে কিনা, ডিসপ্রপোর্শন আছে কিনা, বলেন তো ডিসপ্রপোর্শন কোথায় থাকে? এসিয়ান ফিটাল হেডে বলেন, বলতে হবে, আমিও তো শিখতে চাই। আইওজিআর আইজিআরে আইজি তখনই সাসপেক্ট আইজিআর, আচ্ছা তাহলে আমি তো কোন ভ্যাসগুলি ভালো করে দেখি, বুঝতে পেরেছেন? এই ফ্যাক্টরগুলি অবশ্যই আপনাদেরকে চিন্তায় আনতে হবে ডক্টর যখন করবেন। সাইজ এন্ড প্রপোর্শন যেটা বললাম, এক্সপেক্টেড ফিটাল ওয়েট, সে পার্সেন্টাইল ঠিক আছে কিনা। ওকে, আমার সাথে আছেন তো নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে? এখন মেইন উদ্দেশ্য কি? আমি কেন ডক্টর করতে দেয় অবস্টেট্রিশিয়ানরা? করতে দেয় যে আমি এই বাচ্চাটাকে এখন বের করতে হবে কিনা, ঠিক কিনা, এখন ডেলিভারি করতে হবে কিনা, এমন কোনো ইমার্জেন্সি আছে কিনা, অথবা বাচ্চাটা খারাপ আছে, আমি ফলো আপ করবো কিনা। এটাই কিন্তু আসল এই অবস্টেট্রিক ডক্টরের। আমি যদি ঠিক সময়ে, আমি এখন একটা মানে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স, একটা গল্প বলি, গল্প না, আমি বলি একটু, বলতে পারেন কি কি ভেসেল আমরা দেখবো। ডক্টর মানে কি আমরা সব ইয়েতে এমসিএ দেখবো, সবকিছু দেখবো, কখন কোনটা দেখবো আমি আরো বিস্তারিত বলবো পরের স্লাইডে, আপনারা একটু শুধু মনোযোগ দেন। কালকে থেকে ডক্টর শুরু করতে হবে কিন্তু, আমার কথা মনে করে। আচ্ছা, মেইনলি আমরা দেখি আম্বিলিক্যাল আর্টারি ডপলার করি এন্ড ইউটেরাইন আর্টারি ডপলার। ইউটেরাইন আর্টারি ডপলার একটা না, দুইটাই মনে রাখবেন, ঠিক আছে? দুইটা ইউটেরাইন আর্টারি ডপলার, একটা আম্বিলিক্যাল আর্টারি, এটা জানতেই হবে। আপনি যদি থার্ড ট্রাইমেস্টারে ওটা ডপলার নাও চায়, বলা আছে থার্ড ট্রাইমেস্টারে যদি আপনার অন্তত আম্বিলিক্যাল আর্টারিটা না দেখেন, তাহলে এটা ক্রাইম, ঠিক আছে? Next, advanced fetal Doppler. Advanced fetal Doppler includes MCA, middle cerebral artery Doppler, ductus venosus Doppler, umbilical vein Doppler, optional. আচ্ছা, আমি বলবো কখন আমি কোনটা করতে হবে। আপনার একটু রাখেন মাথায়, এই দুটা এসেনশিয়াল, এই তিনটা পড়া হয়, বাট সবসময় না। আর আননেসেসারি ডক্টর আমাদের যারা রেফার করে তারাও বোঝে না যে কখন ডক্টরটা পাঠিয়ে দিল, ইদানিং একটা একটা স্ট্যাটাস হয়ে গেছে যে ডক্টর পাঠিয়ে দিল, সেটা ওরাও জানে। আচ্ছা, এখন আমাদেরকে একটু জেনে কাজটা শুরু করতে হবে। আমি আজকে এখানে আসার আমার এই উদ্দেশ্য, আমিও যে খুব বেশি জানি, আমি যতটুকু জানি তার কাছ থেকে 10% যদি আমি দিতে পারি, আমি মনে করবো যে আমি সার্থক। The indications of, ওই যে বললাম কখন আমরা ওই অ্যাডভান্স ডপলার করব, এই ফ্যাক্টরগুলি জেনে নেন। কখন করব? ফিটাল অ্যানিমিয়া, সাসপেক্টেড ফিটাল অ্যানিমিয়া, সাসপেক্টেড ফিটাল আইওজিআর, ফিটাল হার্ট ফেলিউর অর এনি পাস্ট হিস্ট্রি অফ কনজেনিটাল অ্যানোমি। কনজেনিটাল অ্যানোমি আছে, আমরা ডায়াগনোস করা হয়েছে, তাকে আমি অবশ্যই অ্যাডভান্স ডপলারগুলি করব। দেন preeclampsia, suspected preeclampsia or history of preeclampsia in past pregnancy. Fetal, if any history of fetal infection, rubella virus, etc. তখন আমরা অ্যাডভান্স ফিটাল ডপলারগুলি করব। যদি নাও অ্যাডভান্স আসে, যদি মনে করেন যে আপনি দেখছেন অ্যাডভান্স করে নাই, আপনি আপনার নিজের দায়িত্বে করবেন, অথবা আপনি আপনার গাইনোকোলজিস্টের সাথে আলাপ করে একটা অ্যাডভান্স নিয়ে নেবেন, ঠিক আছে? দেন আমরা তো কি ভেসেল দেখলাম, আমরা কি ইন্ডিসেস ইউজ করি, ওই আগেই বলেছি আরআই, পিআর, সিস্টোলিক ডায়াস্টোলিক রেশিও এন্ড পিক সিস্টোলিক ভ্যালু। পিক সিস্টোলিক ভ্যালু হচ্ছে একদম সিস্টোলিক যে পিক মেজারমেন্টটা নিয়ে আমরা দেন আজকে জানবো, এগুলি আর কি টেকনিক জানবো, ইন্ডিসেস গুলি জানবো, এবং ইন্ডিভিজুয়াল ভেসেলগুলি কি করে অ্যাসেস করতে হয়, কি করে ইন্ডিভিজুয়াল ভেসেলগুলি আনতে হয়, তাদের ডপলার করতে হয়, এই সম্পর্কে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নেব আর কি। দেন যদি সময় থাকে, আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, রিপোর্ট, ডক্টরের রিপোর্টটা একটু স্পেশাল করতে হয়, যদি সময় থাকে, আপনারা যদি অ্যালাউ করেন, তাহলে রিপোর্ট এবং সাজেশন যদি কিছু থাকে কি করে করতে হয় সেটা আমি বলবো, আগে যদি সময় পারমিট করে। ওকে, আর কি আর কিছু জানার আছে? জানার আছে, এখনই আসল শুরু হবে জানা। কখন করব ডপলার? প্রশ্ন আসবে না?
18 সপ্তাহ পরে ডপলার কিন্তু প্রতিটা স্টেজে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাও আসবে, সব একবারে জানলে তো হবে না, ধীরে ধীরে। ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার সবসময় ডক্টরের এক একটা স্টেজে এক এক রকমের প্রয়োজনীয়তা। আচ্ছা, আর এছাড়া যদি ফিটাল মানে ডায়াগনোসড কেস অফ এফজিআর, মনোকোরিয়নিক টুইন, জেস্টেশনাল ডায়াবেটিস, পোস্ট ডেটেড প্রেগনেন্সি, অ্যানিমিয়া, তখন আমরা অ্যাডভান্স ডপলার অ্যাডভান্স দিক বা না দিক আমরা করব। দেন আমরা একটু জানি যে আর্টারিগুলি, আমরা যে ভেসেলগুলিকে নিয়ে এত কাজ কারবার করেছি, তাদের জন্ম কোথায়, তাদের মা বাবা কোথায়, সেগুলো জানতে হবে তো, জন্ম পরিচয়। আচ্ছা, এখন ইউটেরাল আর্টারিটা আগে বলি। ইউটেরাল আর্টারিটা কি? এটা মেইন সাপ্লায়ার অফ ইউটেরাস, তাই তো? এটা তো সবাই জানেন। এবং এইটা মানে ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনে ম্যাটারনাল পার্টে মোস্ট মানে মেজর ভূমিকা এটা নিচ্ছে, তাই না? এটা মেজর ব্লাড সাপ্লায়ার, সেই জন্য ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশনে এটার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। এটা কোত্থেকে আসে? অবশ্যই ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে। আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না। It presents maternal part of the fitoplacental circulation. Flow enters the, তারপরে কি হয়? Internal iliac artery, ছবিটা দেখাই, হ্যাঁ? Internal iliac artery থেকে যখন এটা যায়, ইউটেরাল আর্টারিটা অ্যারাইজ করে, তারপরে কোথায় যায়? লেটারাল ওয়াল অফ দ্য, মনে আছে কিনা জানি না, লেটারাল ওয়াল অফ দ্য ইউটেরাস। তারপরে কর্পাস এবং সার্ভিক্সের জাংশনে সেটা ঢুকে যায় ভিতরে, ঢুকে যে ব্রাঞ্চিং হয়ে একদম আর্কোয়েড আর্টারি পর্যন্ত হয়। ঠিক আছে? আপনাদের তো আরো মনে থাকার কথা। এই যে এখানে এটা আমার পয়েন্ট কাজ করছে না, আপনারা দেখে নেন। ঠিক আছে? দেখা যাচ্ছে পিছনে? দেন is a picture of non-pregnant status, Doppler of non-pregnant status. এই যে এগুলি কি? আর্কোয়েড আর্টারি, মানে ব্রাঞ্চিং হয়ে এইগুলি আর্কোয়েড আর্টারি ভিতরে গেছে। এখানে আবার কথা আছে, নন প্রেগনেন্ট একটা ইউটেরাসের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রলিফারেটিভ ফেজ একরকম, আবার সিকিউরিটি ফেজে একরকম, পোস্ট মেনোপজাল ফেজে একরকম, এক এক সময় এক এক রকমের মেজারমেন্ট দেয়। ঠিক আছে? এটা কিসের উপর নির্ভর করে? নির্ভর করে ব্লাড ফ্লোর উপরে। যদি যেখানে সেকেন্ডারি ফেজে ইউজারের ব্লাড ফ্লো বেশি থাকে, ডায়াস্টোলিক ফ্লো বেশি থাকে, সেই জন্য আড়াইটা কমে যাবে, পিআইটা কমবে। হ্যাঁ, এগুলো আমি বলবো। এখানে একটু দুটা কথা মনে রাখেন, নন প্রেগনেন্ট আর প্রেগনেন্টের মধ্যে পার্থক্য আপনাদের জানতেই হবে। কেননা আমি যখন প্রেগনেন্ট একটা লেডির ইউটেরাল আর্টারিতে নন প্রেগনেন্টের মতো ছবি পাবো, ওইটা অবশ্যই নর্মাল না, অ্যাবনর্মাল। সেই জন্য আমি নন প্রেগনেন্টের চেহারা দেখাচ্ছি। নন প্রেগনেন্টের এই দুইটা পয়েন্ট। নন প্রেগনেন্টে আপনি সবসময় হাই রেজিস্ট্যান্স ডায়াস্টোলিক ফ্লো পাবেন। হাই রেজিস্ট্যান্স হওয়া মানে ডায়াস্টোলিক ফ্লো কম, মানে রেজিস্ট্যান্স বেশি মানে ডায়াস্টোলিক ভলিউম বেশি হবে না কম হবে? কম, মানে রিভার্স। আবার রেজিস্ট্যান্স কমে গেলে, বাধা কমে গেলে, রেজিস্ট্যান্স মানে বাধা কমে গেলে ফ্লো বেশি হবে, ডায়াস্টোলিক ফ্লোটা বাড়বে। হ্যাঁ, সেই জন্য প্রেগনেন্ট নন প্রেগনেন্টে সবসময় হাই রেজিস্ট্যান্স ডায়াস্টোলিক ফ্লো পাই আমরা। আরই প্রি ডায়াস্টোলিক নচ, পাবো আমরা। কিরকম পাবো দেখবো আমরা। এই যে এইটা দেখেন, একটু ছবিটা, এটা হাই পিক, শার্প পিক, এই ঢেউয়ের মাথাটা দেখেন কত শার্প। এটা কিন্তু প্রেগনেন্সিতে পাবো না, প্রেগনেন্সিতে আমরা সফট পিক পাবো। প্রেগনেন্সিতে আমি আসছি। আর প্রি ডায়াস্টোলিক নচ, আমি পয়েন্টটা আমরা ভালো হতো, আমি মানে এটা সিস্টেম তারপরে তো এইখানে, তারপরে এইখানে এটা নচ আছে, এই নচটা এই একটা শব্দ, এই নচটা আপনি শুধু পাবেন নন প্রেগনেন্ট এবং আপনারা পাবেন নর্মালি। কেউ আছে ধারণা আছে নচটা কোথায় পাবেন? কপালে দিয়ে বলতে পারবেন? প্রেগনেন্সিতে কখন আমরা পোস্ট প্রি ডায়াস্টোলিক নচ পাবো?
না না না, নর্মালি আমি অ্যাবনর্মাল বলতেছি না। ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কখনো ভিলাস ফর্মেশন শেষ হয় নাই, যার জন্য একটু রেজিস্ট্যান্স থাকে, সেই জন্য আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে কি পাবো, প্রি ডায়াস্টোলিক নচ পাবো। আচ্ছা, দেন এটা যে কথাটা বললাম যে এই নন প্রেগনেন্ট ইট ভ্যারিজ ইন ডিফারেন্ট ফেজ, যেমন ওভুলেটরি ফেজ একরকম, নন ওভুলেটরি ফেজ একরকম। বাস, আর সময় বেশি হচ্ছে কিনা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা ইন্টারনাল আর্টারি ডপলার কেন করি, কখন করি আমি বলছি। আচ্ছা, ইউজুয়ালি ইন্টারনাল আর্টারি ডপলার পারফর্মড ইন ক্রনিক হাইপারটেনশন, history of eclampsia, FGR, intrauterine growth retardation, and some autoimmune diseases. Then, কখন করা হয়? Usually 24 weeks থেকে করা হয়। কেন আগে করি না কেন? আগে ডায়াস্টোলিক ফ্লোটা 18 সপ্তাহ পর্যন্ত ডায়াস্টোলিক ফ্লোটা ডেভেলপই করে না। আগে প্লাসেন্টাইজেশন হবে, তারপরে সেটা যার জন্য 18 সপ্তাহের পর থেকেই হয়, সাধারণত 20 সপ্তাহ থেকেই করা যায়। 20 সপ্তাহে যদি কোনো ইন্ডিকেশন থাকে, যেমন ক্রনিক হাইপারটেনশন, আমি 20 সপ্তাহে আম্বিলিক্যাল আর্টারির আমি স্পেকট্রাম নেব। তারপরে যদি দেখি এটা অ্যাবনর্মাল, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না, কারণ এটা হতে পারে। এটা 24 সপ্তাহ আমি রিপিট করব, বাট আফটার 24 উইকস আমি যদি কোনো অ্যাবনর্মালিটি পাই, তাহলে বুঝবো যে এটার ইন্ডিকেশন আছে, এটার সিগনিফিকেন্স সিগনিফিকেন্ট অনেক। এখন দেখেন, এই যে এই কথাটা বলছি, ইন আর্লি অনসেট অফ IOGR less than 28, it helps to differentiate uterine placenta insufficiency IOGR and versus aneuploidy. এটা খুব মজার কথা। আমি যদি 28 সপ্তাহের আগে কোনো ইউটেরাইন আর্টারিতে অ্যাবনর্মালিটি পাই, তাহলে এটা নট ফর ইউটেরাইন প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য না। ওকে, আমি যদি 20 সপ্তাহে এরকম নচ পাই, 20 সপ্তাহে এরকম আমি ইন্ডাস্ট্রিয়াল ফ্লো না পাই, অ্যাবসেন্স পাই, তখন এটা ধরে নিতে হবে ইট ইজ বিকজ অফ অ্যানিউপ্লোইডি। হতে পারে সেটা ডাউন সিনড্রোম। ওকে, কাজে কনজেনিটাল অ্যানোমালির সাথে ডপলারের খুব ক্লোজ রিলেশন আছে। এবং ওই যে বললাম 24 উইকস আমি পেলাম, স্ক্রিনিং পারপাসে আমরা 20 সপ্তাহ থেকে করতে পারি। দেন টেকনিক, এটাই আপনাদের আরো প্র্যাকটিক্যালি জানবেন। টেকনিকটা কিছু না, আসলে এই এক্সটার্নাল ইলিয়াক আর্টারি অ্যানাটমিটা চিন্তা করেন, ইন্টারনাল ইলিয়াক আর্টারি কোথায় থাকে? আচ্ছা, প্রথমেই যেটা বললাম, জুম ম্যাগনিফাই করবেন এরিয়া অফ ইন্টারেস্ট, এটা কোথায় থাকে? ইঙ্গুলার রিজিয়নে। ইঙ্গুলার রিজিয়নে আপনি প্রোবটা রাখবেন, দেখে পেলেন আপনি ইন্টারনাল ইলিয়াক আর্টারি, ওই এরিয়াটাকে জুম করেন। আমি দেখেন আপনারা, আমি একটু মুখেও বলি সহজ করে। ওই এরিয়াটাকে জুম করলে দেখা যাবে কিছু হাইপোথিক ভেসেল লাইক স্ট্রাকচার আছে। তখনও কিন্তু আমি 2D তে দেখছি, মানে সাদা কালো। আগে দেখে নিতে হবে সাদা কালো, জুম করবো, সাদা কালো দেখবো স্ট্রাকচারগুলি, তারপরে আমি কালার বাটনে প্রেস করব। কালার বাটনে প্রেস করলে দেখবো অনেক জিগজ্যাগ নীল, সাদা, এক্সটার্নাল এরিয়া নীল, ইন্টারনাল এরিয়া রেড, এবং দেখা যায় যে ওইখান থেকে একটা ভেসেল ক্রিস ক্রস দিল, এখান থেকে একটা ভেসেল পাস করে যাচ্ছে এন্টিরিয়র টু দ্য এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, ক্রস করে যাচ্ছে টুয়ার্ডস ইউটেরাস। সেটাই দেখেন, এই কথাটা একটু পড়েন। এবং আমরা স্যাম্পলটা নেব 1 সেন্টিমিটার ডাউন স্ট্রিম ফ্রম দ্য ক্রসওভার পয়েন্ট, যেখানে ইউটেরাইন আর্টারিটা ক্রস করছে এক্সটার্নাল ইলিয়াককে, সেটা থেকে 1 সেন্টিমিটার নিচের দিকে। ঠিক আছে, প্রোবটা আমরা একটু মানে এন্টেরো মিডল একটু এদিকে একটু করব, আমি দেখাবো প্র্যাকটিক্যালি। তারপর অ্যাঙ্গেল কারেকশন, বলে যে অ্যাঙ্গেল 0 যেন থাকে, অ্যাঙ্গেলটা চেক করতে হবে যে ওই মেশিনে ক্লোজ টু 0। দেন অ্যাঙ্গেল কারেকশন, এবং যদি মোটা পেশেন্ট, বিশেষ করে যে আমরা একটু ওবেস, এটা প্র্যাকটিক্যালি আমি করি, একটু ওবেস দেখলে আমি কি করি, ওদের একটু ওই দিকে ডান রাইট সাইডের ইন্টারনালটি দেখতে গেলে লেফট সাইডে একটু ঘুরিয়ে দিই, আবার লেফট লেফটটা দেখতে গেলে ডান দিকে একটু ঘুরাই। ঠিক আছে, ওবেস পেশেন্টটা এটা করবেন, ভালোই কাজে লাগে। এটা আমি কোনো বইয়ে পাইনি অবশ্যই, এটা আমার নিজস্ব কিছু টেকনিক থাকে সবারই। আর আরেকটা করবেন যেটা পাচ্ছেন না খুঁজে, এবং তখন আপনি রেসপিরেশনটা হোল্ড করতে বলবেন। বিশেষ করে এটা আম্বিলিক্যাল
আর্টারি যখন দেখবেন আপনারা, তখন দেখা যায় বাচ্চা খুব নড়াচড়া করছে, কিছুতেই পাচ্ছেন না, তখন রেসপিরেশনটাকে হোল্ড করতে বলবেন। ওকে, দেখেন এখানে প্রোবটা আমরা কিভাবে রেখেছি একটু দেখে নেন। আর এই রিলেশনটা দেখেন, ইন্টারনাল আর্টারি, এক্সটার্নাল এরিয়া, আর এই যে দেখেন ইন্টেরিয়র টু, এটা কিন্তু ইমিউনাল রিজনে আরো ছড়িয়ে আছে। দেখেন এখন একটু দেখেন, এটা দেখেন মানে আমার পড়া। এখন দেখেন, দেখছেন ছবিটা একটা ভিতরে গেঁথে নেন। দেন নর্মালি কি হয়, নর্মাল ইন্টারনাল আর্টারি সাধারণত দেখা যায় রেজিস্ট্যান্সটা কমতে থাকে, ভিনাস ফর্মেশন হয়, হওয়ার জন্য যে ব্লাড ফ্লোটা বেশি দরকার বোধহয় সৃষ্টিকর্তা, এই কারণে তার রেজিস্ট্রেশনটা কমতে থাকে। যত রেজিস্ট্যান্স কমে তত ব্লাড ফ্লো বাড়বে যে কোনো অর্গানই। আবার রেজিস্ট্যান্স কখন কমবে, মানে প্রেগনেন্সি যত বাড়তে থাকবে, 20 উইকস একরকমের কমবে, 24 উইকস আরো কমবে, 28 উইকস আরো কমবে, ঠিক আছে? তখন রেজিস্ট্যান্স কমা মানে আড়াই কমবে, স্পেশালি ইন লেট সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে আড়াইটা সাধারণত থাকে 0.58। বিশাল বিশাল চার্ট আছে, চার্টের মধ্যে সব লেখা আছে কত, এই যে কত থাকবে আড়াই, আপনারা চার্ট দেখে নেবেন। আচ্ছা, যদি মনে করেন যে সন্দেহ হচ্ছে, আরেকটা জিনিস করবেন, এখানকার রাইট এবং লেফট দুটো ইন্টারনাল আর্টারি মিল করবেন সবসময়। মিল করলে একটা আইডিয়াল একটা রেজাল্ট আসবে। দেন লো রেজিস্ট্যান্স ডায়াস্টোলিক ফ্লো, যেটা বলেছি যে সিস্টোলের পরে যে ডায়াস্টোলিক ফ্লোটা হবে সেই এটাকে বলে এন ডায়াস্টোলিক ফ্লো। এন ডায়াস্টোলিক ফ্লোটা বেশ বড় হবে, যেহেতু ডায়াস্টোলটা অনেক অনেক ফ্লো, ঠিক আছে? আচ্ছা, আর নো প্রি ডায়াস্টোলিক অর ইন্টারসিস্টিক নচ, এটা ভেরি ইম্পর্টেন্ট। যখনই আমি ইন্টারসিস্টিক নচ পাবো, যখনই আমি ইডিএফ মানে এন ডায়াস্টোলিক ভেলোসিটিটা অ্যাবসেন্ট পাবো বা কম পাচ্ছি, তখনই আমি এটাকে ফলো আপ দিব, অথবা এটা ক্লিনিশিয়ানের কাছে পাঠিয়ে দিতে হবে তার এর জন্য, ম্যানেজমেন্টের জন্য। আর ইন্টারসিস্টিক নচ হলে তো বলে যে 24 আওয়ার্স প্রয়োজন, 1 থেকে 2 দিনের মধ্যে যদি সব পারমিট করে ডেলিভারি করানো উচিত। এটা ক্রাইসিস তৈরি করে। হ্যাঁ, আরো বলছি, এই যে দেখেন এটা হচ্ছে ইউটেরাইন আর্টারির ফ্লো, ঠিক আছে? আগে যে নন প্রেগনেন্ট দেখিয়েছিলাম তার সাথে পার্থক্য কি? শার্প আর সফট। এই যে দেখেন সফট পিক, অ্যাবসেন্স অফ আর্লি ডায়াস্টোলিক নচ, এই কথাটাই বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। হায়ার এন্ড ডায়াস্টোলিক ফ্লো, লোয়ার এসডি রেশিও, and PI is very important indices. এটা 95 percentile of fetal age, okay? এটা অবশ্যই PI নর্মাল ভ্যালু হচ্ছে less than 95%. Then দেখেন, তো এখানে একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারের ছবির মধ্যে পার্থক্য কেন হয়েছে। আমি কিন্তু বলছি পরীক্ষা, কেন ফার্স্ট ট্রাইমেস্টার এরকম শার্প, হ্যাঁ রেজিস্ট্যান্সটা তখনও বেশি, তখনও ভিনাস ফর্মেশন কমপ্লিট হয়নি, যার জন্য তখনও রেজিস্ট্যান্স বেশি। যত প্রেগনেন্সি আগাবে, যত প্রেগনেন্সি বড় হবে, তত এরকম ডায়াস্টোলিক ফ্লোটা দেখেন কত, মানে এই যে দেখেছেন পার্থক্যটা, এটা এবং এবং আরেকটা কথা, পোস্ট ডেলিভারি বা পোস্ট টার্ম প্রেগনেন্সিতে আরো কমে যায়। নর্মাল যদি ঠিক থাকে, পোস্ট টার্মে আরো কমে যাবে। দেন এখন নর্মাল থেকে আমরা অ্যাবনর্মালে যাই। অ্যাবনর্মালে শার্প পিক থাকবে, আর্লি ডায়াস্টোলিক নচ থাকবে, আফটার 28 উইকস অলওয়েজ ইট রিজাল্টস অ্যাডভার্স আউটকাম। লোয়ার এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা, এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা কমে যাবে। ডায়াস্টোলিক ফ্লোটাই মানে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, ডায়াস্টোলিক ফ্লোটাও কমে যাবে। and higher SD ratio and intercystic notch। দেখেন এখানে কি আছে, এটা নর্মাল আর ওইখানে অ্যাবনর্মাল। পার্থক্যটা কি দেখছেন আপনারা? দেখা যাচ্ছে পিছনে ছবি, এখানে নচ আছে, প্রি ডায়াস্টোলিক নচ, এটার আরেকটা নাম আছে পোস্ট সিস্টোলিক অর প্রি ডায়াস্টোলিক নচ, একই কথা।
দেন আর কি পাবো? অ্যাবনর্মাল RIPI পাবো, RD or pre-diastolic notch after 20 weeks পাবো, intercystic notch, it represents acute crisis. আবার বলি, intercystic notch যদি পাই, মানে একটা সিস্টোলিক যে রাইজড পিক আছে ওটার মধ্যে যদি আমরা কোনো নচ পাই, তাহলে এটা অ্যাকিউট ক্রাইসিস তৈরি করে বাচ্চার ফিটাল ডেমাইস ইনএভিটেবল, যদি আমি এটাকে ফিটাল ইন্টারনেট না করি। দেন ইন্টারসিস্টিক নচ ইন্ডিকেটস সিগনিফিকেন্ট প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, বাচ্চা সাফিসিয়েন্সির মধ্যে আছে। ওকে, দেখেন এখন নচের মধ্যেও কথা আছে, যত ডিপ হবে তত খারাপ, এবং যদি বাইলেটারাল হয় সেটা আরো খারাপ, এবং পারসিস্টেন্ট যদি হয়, দেখলেন যে আপনি আজকে করলেন 2 দিন পরেও আছে, ফলো আপ দিলেন 1 সপ্তাহ পরে, পারসিস্টেন্ট, 3টা জিনিস খারাপ, একটা বাইলেটারাল, ডিপার এবং পারসিস্টেন্ট, যদি আপনি ফলো আপ দেন। Then what are the consequences of abnormal uterine artery Doppler? Pregnancy-induced hypertension. আচ্ছা, প্রিএক্লাম্পসিয়া, এটা সাসপেক্ট প্রিএক্লাম্পসিয়ার চান্স আছে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, ঠিক আছে? দেন পিটফল, হোয়াট আর দ্য পিটফলস? আচ্ছা, কখন আমরা রং রেজাল্ট পেতে পারি? আমরা হয়তো সব ঠিক করেছি, কিন্তু এরপরও আমরা ঠিক নর্মাল পাচ্ছি না, যতটা যা এক্সপেক্ট করেছি, যে পেশেন্টের কিছু নাই, এই বাচ্চার গ্রোথ ভালো, ফ্লুইড ভালো, কোনো হিস্ট্রি নাই হাইপারটেনশনের, এরপরে দেখা যাচ্ছে আমি SD রেশিও অল্টার পাচ্ছি। SD রেশিওটা আমি একটু মানে পরে আপনার বলবো কত আসবে। এখন সেই জন্য দেখতে হবে আমাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ, সেখানে কিছু ফ্যাক্টর আছে, যেমন লেটারাল প্লাসেন্টা যদি থাকে, লেটারাল প্লাসেন্টা থাকলে কি হয়, ব্লাড ইউটেরালটি চেষ্টা করে এদিকে বেশি ফ্লো দিতে অন্য সাইডের চেয়ে, সেই জন্য লেটারাল প্লাসেন্টাতে RIPI কমে যায়, রেজিস্ট্যান্সটা কম হয়, আরেক সাইডে টেনে কম্পেয়ার করতে হবে। তখন লেটারাল প্লাসেন্টা, যেখানে প্লাসেন্টা যে সাইডে, রাইট অর লেফট, যদি লেফটে হয় রাইটের চাইতে RILI কম হবে, আর অপোজিট, ঠিক আছে, লেটারাল সাইডে। এবং লেবারে কি হয়, লেবারে কন্ট্রাকশন হয়, ইন্টারনাল কন্ট্রাকশনের জন্য কি হবে, ব্লাড সাপ্লাইটা কমে যায় ইন্টারভেনাস স্পেসে, দেন ইট কজেস ইনক্রিজড PI RI দেন নরমাল। এটা হচ্ছে এনজিওগ্রাফিক পিকচার, দিন দিন তো অ্যাডভান্স হচ্ছে, এখন শুধু ডপলারে থাকবো না, দেখা যাবে যে এরকম ছবি আমাদের তো শেষ জেনারেশন, আমরা শেষ, আপনারা করবেন অনেক কিছু আরো হয়তো দেখে যাবেন যেটা আমরা দেখে যেতে পারবো না, ঠিক আছে? এরকম ছবি আসবে, এটা দেখেন সব দেখা যাচ্ছে, তখন আর খুঁজতে হবে না। আচ্ছা, দেন আম্বিলিক্যাল আর্টারি, আম্বিলিক্যাল আর্টারি একটা ইম্পর্টেন্ট ভেসেল ফর ডপলার স্টাডি, অবস্টেটিক ডপলারে। এখন আম্বিলিক্যাল আর্টারি অ্যারেস ফ্রম কার ইন্টারনাল আর্টারি, ফিটাল না ম্যাটারনাল, ফিটাল ইন্টারনাল আর্টারি। ওকে, এটা কনফিউজ করবেন না। Umbilical artery arises from fetal internal iliac arteries. It carries deoxygenated fetal blood to the placenta. এটা জানেন বা জানবেন, এটা বইয়ের কথা। যাই হোক, এই ফিটো প্লাসেন্টার সার্কুলেশনটা আপনারা দেখে নিন, অথবা আপনারা জানেন। দেন আম্বিলিক্যাল আর্টারি সম্পর্কে ডপলার স্টাডি করতে গেলে, যেটা একটু হিস্ট্রিটা বলি আমি, হিস্ট্রি কিছু নাই, এটা 1977-এর প্রথম, কিন্তু এটা দিয়েই শুরু, এই ডপলার ডপলারের শুরুটা। তো এটা দিয়ে দেখা গেল যে একটা স্টাডি করলো যে ওরা যে আমেরিকান স্টাডি শুধু এটা দিয়েই ওরা এই যে যখন নেক অ্যারাউন্ড নেক পেল, মানে পরে অ্যারাউন্ড নেক পাওয়ার পরে দেখা গেল যে ওই ভেসেলটা যখন প্রথম আসলো আর কি 1997-এ, ওটা স্টাডি করে দেখলো যে এটা তো অনেক ভ্যারি করে, তখন থেকে মাথায় আসলো যে এটা দিয়ে আরও কিছু ইনফরমেশন আমরা পাবো, তখন এই আম্বিলিক্যাল আর্টারি স্টাডিটা শুরু হলো ডপলার। এটা দিয়ে কি করি, টু অ্যাসেস ফিটাল ওয়েলবিং আফটার 24 weeks gestation, 24 সপ্তাহ পর থেকে করি। দ্য মোস্ট ইউজফুল vessel for monitoring fetuses at risk, particularly with suspected FGR. এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভেসেল, বললাম না যে যদি একটা করতে হয় তাহলে আম্বিলিক্যাল আর্টারি করবেন আপনারা। আচ্ছা,
ডায়াস্টোলিক ফ্লো ক্যানট বি ডিটেক্টেড ইন দ্য ফার্স্ট 10 উইকস। প্রথম 10 সপ্তাহে এটা ডায়াস্টোলিক ফ্লোটা তৈরি হয় না। আচ্ছা, এবং 15 ডায়াস্টোলিক ফ্লো 15 উইকসে হয়, বাট আমরা আম্বিলিক্যাল আর্টারি সাধারণত 20 উইকসে করতে পারবেন আপনারা, বা স্ক্রিনিং এর জন্য এখানে একই কথা। কিন্তু যদি অ্যানালাইসিস করতে যান সেটা 24 উইকস থেকে করবেন। এটা আম্বিলিক্যাল আর্টারির চেহারা দেখেন, এটা টিপি ভিউ দেখেন এরকম। আম্বিলিক্যাল আর্টারি কিছু কখন কোথাও স্যাম্পলটা কোথায়, স্যাম্পল ভলিউমটা কোথেকে নিব সেগুলোর কিছু নিয়ম আছে, আমি বলছি। আচ্ছা, এখন একটু দেখেন যে আম্বিলিক্যাল আর্টারির চেহারাটা ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার আর থার্ড ট্রাইমাস্টারে ওই একই কথা, যে এখানে ফার্স্ট ট্রাইমাস্টারে একটু সিস্টোলিকটা বেশি থাকে আর আইপিআইটা বেশি থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকে। থার্ড ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টারে কম পাবো। এটা অ্যাপিয়ারেন্সটা কেমন দেখতে? সরটুথ, কলাতে দাঁতের মতো। শব্দ শুনেও কিন্তু অনেক কিছু করা যায়। কানের মতো লাগাই রাখবেন। আর আম্বিলিক্যাল ভেনটা কিরকম শব্দ হয়? হুইসেল। টাকটাস ভেলোসাস ওয়াশিং মেশিনের শব্দ শুনে নিজেরা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা কখন দেখবো, কখন আমরা আম্বিলিক্যাল আর্টারি দেখবো? নর্মালি বললাম এই কথা, রুটিনলি যে কথাটা আমি বলেছি, রুটিনলি এভরি থার্ড ট্রাইমাস্টারে আমরা রুটিনলিটা করবো, প্র্যাকটিস করে ফেলবেন কালকে থেকে। আর যদি টুইন ট্রান্সমিশন সিনড্রোম থাকে সাসপেক্টেড, তখন আমরা কোনো ট্রাইমাস্টারে সেটা আমাদের জানা দরকার নেই, তখন আমরা টিটিএস পেলে আমরা এই আম্বিলিক্যাল আর্টারি অ্যানালাইসিসটা করবো। কেন করবো? Explore FGR or risk of FGR and for staging of TTTS, কোন স্টেজে আছে। The technique Doppler indices measure at the free end of loop। অবশ্যই এই ডপলারটা দেখতে হবে আপনি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে আম্বিলিক্যাল কর্ডটা কি করে, হ্যাং করে। আম্বিলিক্যাল কর্ডটা দেখেছেন তো আপনারা, তাই না? সবাই তো আল্ট্রাসাউন্ড করেন। ফ্রি অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যে ফ্রি লুপ আছে, সেটা আপনারা আম্বিলিক্যাল কর্ডের ইনসারশন আর অরিজিন কোথায় বলেন তো? এটা ফিটাল অ্যাবডোমেন থেকে এসে প্লাসেন্টাল দিকে যায়, অথবা প্লাসেন্টা থেকে এই দুটাই কানেকশন। এখন আপনারা প্লাসেন্টাল এন্ডও মেজার করবেন না, নেবেন না স্যাম্পল ভলিউম, এবং ফিটাল এন্ডও নেবেন না। নিলে অনেক রং ক্যালকুলেশন হয় এটার জন্য, ঠিক আছে? নেবেন মাঝখানে, সাধারণত মাঝখানে নেওয়ার চেষ্টা করবেন। দুইটা জিনিস, মিডল অফ দ্য কর্ড, ফ্রি লুপ থেকে আপনি স্যাম্পল কালেক্ট করবেন। দেন কি করবো, এটা লুপ পেলাম, এটাকে জুম করে দেখবো, ওই জুমের কথাটা চলে আসে। দেন ফ্রি লুপ, এখানে আবার খুঁজবো যে কোনটা ফ্রি আছে। আচ্ছা, এই ফ্রি লুপের জন্য ফ্রি লুপের জন্য আপনাদের অ্যামনিওটিক ফ্লুইড লাগবে, তাই না? যার অ্যামনিওটিক ফ্লুইড নাই, ক্রস অলিগোহাইড্রাস, সেক্ষেত্রে কি করবেন দেখি কে পারেন। অথবা টুইন প্রেগন্যান্সি বলেন, আমি কিন্তু শিখবো আপনাদের কাছে। আচ্ছা, আমি এই যে বললাম যে আম্বিলিক্যাল আর্টারি ইন্টারনাল ইলিয়াক আর্টারি থেকে হয়, তখন আমরা ওই ফিটাল পার্ট থেকে আম্বিলিক্যাল আর্টারি স্যাম্পলটা নিব। এবং যদি একটু ব্লাডার ফুল থাকে, অলিগোহাইড্রাসের মধ্যে ব্লাডার যদি ফুল থাকে, ইন্টারনাল ইলিয়াক আর্টারিটা ব্লাডারের দুই পাশে খুব সুন্দর দেখা যায়, ওইখান থেকে আমরা স্যাম্পল নিতে পারি। ইন কেস অফ অলিগোহাইড্রাস আমাদের তো নিতে হবে, ঠিক আছে? এটা গেল। আর যদি টুইন প্রেগন্যান্সি হয় তাহলে কি করব? তখনও ফিটাল এন্ড থেকে নিব, মনে থাকবে। মানে বাংলাদেশ ডিজিটালে এগিয়ে গেছে। এটা পিক সিস্টেমিক ভলিউমকে এন্ড ডায়াস্টোলিক ভলিউম দিয়ে টাইম সেন্টিমিটার পার সেকেন্ডে এটা ভাগ দিলে এটা চলে আসে এসডি রেশিও। নর্মাল এসডি, এটা জাস্ট মনে রাখেন, নর্মাল এসডি রেশিও এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিশিয়ানরা এটা পেলে খুশি। আপনি যখন করবেন, রিপোর্টিং করবেন, ক্লিনিশিয়ানকে শুধু এসডি ইনফরমেশনে জানতে চায় গাইনোকোলজিস্টরা। সাধারণত 28 উইকসের
20x গ্যাস্টেশন বা তার আগে এসডি রেশিও হচ্ছে 3.5 এর কম হয়, ঠিক আছে? 3.5 এই 3 মনে রাখবেন, জাস্ট 0.5 হচ্ছে আপনার 28 উইকস জেস্টেশনের আগে, বাট আফটার 28 উইকস 3 কমে যাবে। এটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট কিছু না, একেবারে 3.5। যদি আপনার এরকম একটু মানে মনে করেন যে সন্দেহ হচ্ছে, তখন আপনারা অনেক চার্ট আছে, ওই চার্টের মধ্যে লেখাই আছে যে এত জেস্টেশনে যে 28 এত, 29 এত, 39 এত। ওয়েবসাইটে ফিটোপ্লাসেন্টাল বা ফিটো মেডিসিন ওয়েবসাইটে যাবেন, অনেক ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে এরকম চার্ট আছে, এরকম ক্যালকুলেটর আছে, আপনারা ইজিলি পেয়ে যাবেন। আমি যেটা করেছি, আমি আমার চেম্বারে ওয়ালে টানিয়ে রেখেছি এই চার্টগুলি, ইজি হয়, সবসময় খুঁজে বের করা যায় না। এখন আপনারা কিভাবে নিজেকে আপডেট করবেন এটা আপনাদের ব্যাপার, ইচ্ছা থাকতে হবে এবং আনন্দ নিয়ে ইচ্ছাটা হবে, এটাকে বোরিং করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখেন নর্মাল আড়াই, এটা গেল এসডির কথা। নর্মাল আড়াই সাধারণত 0.65 থেকে 0.75। নর্মাল পিআই ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, ঠিক আছে? এবং পিআই সিগনিফিকেন্স অনেক। এখানে দেখেন নর্মাল পিআই কত, অ্যারাউন্ড 1 মনে রাখেন, ঠিক আছে? যত টার্মের কাছাকাছি হবে পিআইটা আর একটু বাড়বে, 1.3 এরকম হয় আর কি। আর আড়াইটা আছে। এখন দেখেন এই চার্টের কথা আমি বলেছি এবং এই কথাটা মনে রাখেন, তাহলেই হবে। লো রেজিস্ট্যান্স ফ্লো উইথ ইনক্রিজ ইন ডায়াস্টোলিক ফ্লো, লো অ্যাডভান্সিং অফ জেস্টেশন এজ অ্যাডভান্সের সাথে সাথে রেজিস্ট্যান্সটা লো হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। এটা মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে কখন কমবে কখন বাড়বে। হ্যাঁ, এইগুলো তো আসলে মনে রাখা কঠিন। আমি এই ছবিটা একটু দিয়েছি, জেস্টেশন এজের সাথে পিআইটা কমতেছে, ঠিক আছে? আচ্ছা, এই যেরকম চার্টের কথা বলছিলাম যে এসডি রেশিও, এরকম চার্ট অনেক পাবেন। এখন অ্যাবনর্মাল, সব যদি নর্মাল হতো তাহলে তো বলেছি, হ্যাঁ আমি শুধু নর্মাল লিখে দিতাম, কিন্তু অ্যাবনর্মাল ডায়াগনোসিস করাটাই হচ্ছে আপনার ক্রেডিট, ঠিক আছে? এখন আবার ফলস অ্যাবনর্মাল যেন না হয়। এখানে কি হবে, ইন্টারনাল আম্বিলিক্যাল আর্টারিতে decreased forward flow in diastolic results low or absent EDF. EDF মানে end diastolic flow। আমি যেটা দেখালাম সেটা আস্তে আস্তে কমবে, দেখেন এটা কমে যাবে। ডায়াস্টোলটা যেহেতু রেজিস্ট্যান্স বাড়ছে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়েছে কোনো প্লাসেন্টাল প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশনে, হাই ব্লাড প্রেশারের রোগী, তার প্লাসেন্টাল ডিস্ট্রাকশন হচ্ছে, প্লাসেন্টাল টিস্যুতে ডিস্ট্রাকশন হচ্ছে, সে রেজিস্ট্যান্স হচ্ছে, ব্লাডটা সাপ্লাই দিতে পারছে না। তখন কি হবে, তখন দেখা যাবে যে হাই রেজিস্ট্যান্স ফ্লো হয়। আগের মতো নর্মালি ব্লাডটা ফ্লো করতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, বাধা পাওয়ার ফলে কি তাদের চেহারা চেঞ্জ হবে? 1 নম্বর চেহারা শুনতে পাচ্ছেন, এটা নর্মালে দেখেন এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা কত পুষ্ট, এটা এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা। এখানে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এন্ড ডায়াস্টোলিক ফ্লোটা একটু গ্যাপ হচ্ছে, ওকে? এখানে আছে, এটা এন্ড ডায়াস্টোলিক ফ্লো আছে, অ্যাবসেন্স অফ তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ফ্লো কমে যাবে, কমতে নাই হয়ে যাবে, নাই হতে বেসলাইনের নিচে চলে যাবে, নাই তো নাই দরজার ওই পারে চলে যাবে, মানে এটা অনেক ওকে দিচ্ছে, ওকে দিয়ে বলতেছে আমি একটু আছি, এখানে ওকে দিয়ে বলতেছে আমি নাই, আর এখানে ওকে দিয়ে বলতেছে আমি ওই পারে গেছি। এই জিনিসটা মনে রাখবেন, আমি এই টেকনিক করে মনে রাখি। Then ET abnormality, increased resistance results high SD ratio, altered other indices. Other change indices গুলি আছে সবগুলিকে অল্টার করে দেবে। Then umbilical artery. Umbilical artery abnormal flow মধ্যে যেটা আমরা আছি, abnormality করছি। Increased placental resistance leads to increased umbilical artery diastolic flow. Diastolic flow increase করবে। Increased resistance leads to high SD ratio,
may lead to fetal compromise and perinatal mortality. Ultimately, যে কোনো abnormal findings এ আমাদের perinatal mortality বাড়িয়ে দেবে, morbidity। ঠিক আছে, একটু এই চার্টটা দেখেন। abnormal umbilical artery flow কিভাবে হয়, প্লাসেন্টাল রেজিস্ট্যান্সটা বাড়ে। দেখেন এই ছবিটা একটু ছবি তুলে নিতে পারেন বা লিখতে পারেন। প্লাসেন্টাল রেজিস্ট্যান্স যখন বাড়বে, দেন umbilical artery diastolic ফ্লোটা কমবে। ফ্লোটা যখন কমবে, এসডি রেশিও বাড়বে। এসডি রেশিও বাড়া মানে ফিটাল কম্প্রোমাইজ অ্যান্ড ইনক্রিজ পেরিনেটাল মর্টালিটি। এই ছকটা একটু মনে রাখবেন। দেন এইখানে আরেকটু দিলাম যে অ্যাবসেন্ট এন্ড ডায়াস্টলিক ফ্লোটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমার পয়েন্টারটা খুব আই শুভ, এরপর থেকে পয়েন্টারটা ব্যবস্থা করা করো না শুভ। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এটা অ্যাবসেন্ট ইন্ডাস্ট্রিয়াল ফ্লো, আপনারা দেখে বুঝতে পারছেন পয়েন্টারের অভাব ফিল করছি। পয়েন্টার একটু পয়েন্টার দিলে আমরা শেষ পরে একটু কিছু ডপলারে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ আল্ট্রাসোনোগ্রাফি ইন অবস এন্ড গাইনিক কিছু রিকমেন্ডেশন আছে। এই রিকমেন্ডেশনগুলি কি কি? স্যাম্পলিং, ফ্রি ফ্লোটিং আম্বিলিক্যাল কর্ড যেটা আমি বললাম, away from placenta and cord insertion. Then fetus should be at rest and not breathing. Fetus rest আমি কি বলেছি সব। Angle correction is not crucial. Ratio of peak systolic to end diastolic velocity is calculated at SD ratio. SD ratioটা ওটা মেশিনে ক্যালকুলেট করে দেয়। আর তা না হলে আগে যেমন যখন মেশিনে ছিল না তখন আমরা কিন্তু পিএসবি আর এই যে এন্ড ডায়াস্টলিক ভিটা ভাগ করলে এটা SD রেশিওটা চলে আসে। দেন এই যে দেখেন যে এই যে বললাম না যে পেশেন্ট বাচ্চাটাকে রেস্টে থাকতে হবে। এই যে উপরে ছবিটা, এখন যদি ব্রিদিং এর সময় এরকম স্ট্রেসিং আসছে আর অ্যাপনিয়া যখন সে ঘুমিয়েছে তখন সে এটা কারেক্ট স্ট্রেসিং। ঠিক আছে, দেখেন একটু। আর নিচের ছবিটা কি বলে? এটা হচ্ছে ওই আমরা সিলেকশন অফ দ্য স্যাম্পল। আমরা কোত্থেকে স্যাম্পল নেবো এটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি মনে করেন যে এটা অ্যাবনর্মাল পাচ্ছেন তাহলে ফিটাল এন্ড থেকেও নেবেন, প্লাসেন্টাল এন্ড থেকেও নেবেন, মিডল থেকেও নেবেন, নিয়ে তিনটা এভারেজ করবেন। If PI is abnormal, measure sample of both umbilical arteries and use the more normal value. Perform Doppler at the start of scan. এখানে একটু কথা আছে যে প্রথমে ডপলার করে দেখলেন যে সব অ্যাবনর্মাল পাচ্ছেন, আপনি লিভ ইট, ছেড়ে দেন, ছেড়ে আপনি অন্য কাজ করেন, ফ্লুইড মেজার করেন। আবার শেষে যেয়ে করেন, দেখা যাবে যে এটা ডিফারেন্স কি হচ্ছে নাকি আগের মতোই আছে। যদি আগের মতোই থাকে তার মানে এটা রিয়েল অ্যাবনর্মাল। আর যদি মনে করেন চেঞ্জ হচ্ছে, প্রয়োজনে আপনি আবার রিপিট করেন। এটা হচ্ছে কিছুটা টেকনিক। হ্যাঁ, ডিউরিং ফিটাল ব্রিদিং মুভমেন্ট ভেরিয়েশন ইন শেপ অফ দ্য ওয়েভফর্ম, যেটা বললাম, ঘুমায় থাকলে একরকম হয়, বাচ্চা যখন শ্বাস নেয় তখন একরকম হয়। Sample should be taken from more approximately in mid umbilical cord. এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটাকে হাইলাইট করে দেখিয়েছি। দেখেন কোত্থেকে স্যাম্পল নিয়েছে। দেন শুভ, আমি কি লম্বা করে টাইম বেশি নিচ্ছি? হ্যাঁ, কত হলো? আমি কতক্ষণ সময় দিব আমাকে? আচ্ছা, আমি দ্রুত আগে। আমার অডিয়েন্স কি বলে? অডিয়েন্সের ইচ্ছা আগে ইম্পর্টেন্ট অডিয়েন্স, তারপরে শুভ অর্গানাইজারকে আমি পরে। আগে অডিয়েন্স যদি চায় আমি 10 মিনিট আরো আধা ঘন্টা করবো। ঠিক আছে, যদি অডিয়েন্স মনে করেন যে দরকার, আমি মনে করি দরকার। আমার মেয়েরা তো অফ করতেই হয়, আমাদের অনেক জায়গায় মানে দেখা যায় যে পাচ্ছি না, সমস্যা নেই আমাদের। আচ্ছা, মিডল cerebral artery, এগুলি বেশি বলবো না। It conveys 40% of the volume flow from the sample of release to each cerebral hemisphere. এগুলি আমরা সবাই জানি। It is best seen in Sylvian fissure. হ্যাঁ, Sylvian fissure কিভাবে দেখা যাবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। It provides information about flow resistance in fetal brain. ফিটাল ব্রেনে কতটুকু ব্লাড সাপ্লাই বাধাপ্রাপ্ত হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আসছি আমি। কেন?
মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফ এফজিআর এর মনিটর করার জন্য এবং ইভালুয়েট করার জন্য আমরা কি কি করি? এমসিএর আরআই এবং পিআই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এরপরে কথা আছে পিএসএল, পিক সিস্টেমিক ভলিউম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে বলে নন ইনভেসিভ অ্যাসেসমেন্ট অফ ফিটাল অ্যানিমিয়া। আর পিএসবি দিয়ে খুব সুন্দর আমরা অ্যানিমিয়া বলে দিতে পারি। ইভেন নাওয়েডেজ ক্যালকুলেটর আছে, আপনারা যখন যাবেন ফিটোমেডিসিনের ক্যালকুলেটর, ওইখানে আপনি জাস্ট আপনার ভ্যালুগুলি বসাবেন, কি সুন্দর উঠে যায় যে কত পার্সেন্ট হিমোগ্লোবিন দরকার বাচ্চাটা কতটা অ্যানিমিক, কত পার্সেন্ট হিমোগ্লোবিন দরকার। আমরা তো আসলে খুবই লাকি যে আমরা এই সুবিধাগুলি পাচ্ছি। আচ্ছা, দেন টেকনিক আমরা কিভাবে এমসিএটা নিব? জাস্ট বিলো দ্য বিপিটি প্ল্যান আমরা ট্রান্সভার্সলি যেখান থেকে বিপিটি মেজার করি সেরকম ভাবে প্রোবটা ধরবো ট্রান্সভার্সলি, ধরে তারপরে ঠিক জুম করব, জুম করে কালার কোড করব, কালার করে তারপরে আমরা পাস ওয়েভটা দিব, স্যাম্পল গ্রেড দিব, অ্যাঙ্গেল কারেকশন। এখানে অ্যাঙ্গেল কারেকশন একটু লাগতে পারে, এমসিতে অ্যাঙ্গেল কারেকশন সবসময় জিরোতে হয় না, কিন্তু আমরা অ্যাজ ক্লোজ টু জিরো, মানে নট মোর দেন 15 or 20। এটা পাওয়ার ডপলার অফ এমসিএ। কিন্তু পাওয়ার ডপলারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা পাওয়ার ডপলারটা কম ব্যবহার করব। কেন? বায়ো ইফেক্টের জন্য না হয়। অ্যালারা নাম শুনেছেন, বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে আননেসেসারি ডপলার করব না, ডপলার করতে চাই বেশি সময় নেব না, এই হিটটা ট্রান্সমিট হয়ে বাচ্চার ক্ষতি হতে পারে, মাথায় রাখবেন। আমরা ভালোর জন্য ডাক্তার দিয়েছি, খারাপ কোনো আমরা যেন না করি বাচ্চা, ঠিক আছে? দেন মিডল সেরেব্রাল আর্টারি কিছু টিপস আছে, এটা যেটা বললাম অ্যাক্সিয়াল সেকশনে দেখবো এই মাথাটা এরকম করে থ্যালামাই অ্যান্ড স্ফেনয়েড বোনটাকে আমরা আইডেন্টিফাই করে তারপরে ম্যাগনিফাই করবো। দেন কালার ডপলার দিব, পাস ওয়েভ দিব, কোথায় দেবো? স্যাম্পলটা পুট করে রাখবো কোথায়? জাস্ট নিয়ার অরিজিন, হ্যাঁ, নিয়ার অরিজিনাল থার্ড অফ এমসিএ, হ্যাঁ, অরিজিনাল আছে। অ্যাঙ্গেলটা বললাম আগে, বলেছি অনেক কথা। দেন পিটফল, মাঝে মাঝে আমরা ওভার প্রেশার দিয়ে ফেলি, বেশি প্রেশার দিলে কি হয়? ডায়াস্টোলিক ফ্লোটা বেড়ে যায়, রেজিস্ট্যান্সটা কমে যায় যদি আমরা ওভার প্রেশার দিই। তাতে কি হবে? ব্রেন স্পিয়ারিং এ যেটা পাই আমরা, দেখা যায় যে আমরা এই আড়াই কমে যাচ্ছে, আমরা যখন ড্রেসিংটা নিয়ে দেখি আড়াই কমে যাচ্ছে, পিআই কমে যাচ্ছে। এখন ব্রেন স্পিয়ারিং কি পাই আমি বলবো, কাজেই ডোন্ট গিভ ওভার প্রেশার টু দ্য হেড। দেন ইমপেন্ডিং ফিটাল ডেথ, মানে বাচ্চাটা মারা যাচ্ছে, হ্যাঁ, সেই সময় আমরা যদি এমসিএ করি বোঝা যাচ্ছে যে বাচ্চার লেস ফিটাল মুভমেন্ট, একেবারেই বাচ্চা নড়ছে না, তখন আমাদের ছেড়ে দেওয়াই উচিত। কার্ডিয়াক অ্যানোমেলি যদি থাকে তখন আমাদের এটা আরেকটু চিন্তা করতে হবে, দেখতে হবে। এখন দেখেন এখানে এই ছবিটা থেকে কিছু বোঝা যাচ্ছে, এটা পিটফলের মধ্যে, কেননা এখানে অ্যাঙ্গেল কারেকশন ছিল না, যার জন্য দেখা যাচ্ছে যে এখানে একটা গ্যাপ, সিস্টোলের থেকে সিস্টোল টু সিস্টোল একটা ইনডাস্ট্রিয়ালিক অ্যাসেন্ট, মনে হবে যে এটা কোনো প্যাথোলজিক্যাল কজ, আসলে এটা নরমাল ছিল। এরকম দেখা যায়, আপনি যখন পড়েন এটা ব্লিঙ্কিং এরকম। দেন এইটা যে কথাটা বলছি, ট্রান্সভার্স একটা সেকশন নেব, তারপরে কালার পুট করব, দেন ট্রেসিং নেব। এখানে দেখেন ফার্স্ট ট্রাইমেস্টারে কেমন দেখা যায়, আর পরের সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে কেমন দেখা যায়, এবং ভ্যালুগুলি আপনারা চার্টের সাথে মিলিয়ে অ্যাকর্ডিং টু দ্য ফিটাল এজ আপনারা বের করে ফেলতে পারবেন। মিডল সেরেব্রাল আর্টারি আমরা কখন অ্যাবনর্মাল বলবো? যখন আরআইপিআই ভ্যালুটা কমে যায়। নরমালি ইউটেরাল আর্টারির চেয়ে এটার আরআইপিআই ভ্যালুটা বেশি। কেন বেশি? ফ্লো রেজিস্ট্যান্সটা বেশি, ব্লাড ফ্লো রেজিস্ট্যান্সটা বেশি বলে আরআইপিআই ভ্যালু বেশি, এটা মনে রাখবেন। আম্বিলিক্যাল আর্টারি এবং ইউটেরাল আর্টারির চেয়ে আরআইপিআইটা এমসিএর বেশি, কিন্তু এক্সেপ্ট ইন প্যাথোলজিক্যাল কন্ডিশন। ইনক্রিজ ডায়াস্টোলিক ফ্লো কখন পাবেন? মানে যখন দেখবো আরআই কমে গেছে, তখন এটা ব্রেন স্পিয়ারিং ইফেক্ট আছে, একটা কথা আছে জানেন তো,
ব্রেন স্প্যানিং ইফেক্ট হচ্ছে FGR এ তখন চেষ্টা করে বডি ব্রেনকে বেশি সাপ্লাই দেওয়ার জন্য। কিভাবে দিবে? ভেসোডাইলেশনের মাধ্যমে। তখন ভেসেলগুলি ডাইলেট হয়ে যায়, ডাইলেট হয়ে গেলে ডায়াস্টোলিক ফ্লোটা বাড়ে, ডায়াস্টোলিক ফ্লোটা বাড়লে ওর যে আড়াই ছিল নর্মাল আড়াই 7, ওর দেখা যায় যে অ্যাবনর্মাল পেশেন্টের এমসের আড়াই হয়ে গেছে 5। তার মানে ব্রেন স্প্যানিং ইফেক্ট, it indicates low RI, low PI indicates brain sparing effect। এই যে দেখেন, ঠিক আছে। and high pace peak systolic volume নাম শুনেই তো বোঝা যায় কত পিকে সে উঠতে পারলো। peak systolic ভলিউমের একটা মেজারমেন্ট আছে, এটাকে বলে মিন অফ মিডিয়ান বলে একটা চার্ট আছে। ওইখানে বলে যে 1.5% নিচে হবে নর্মাল, ঠিক আছে। ফিটাল অ্যানিমিয়াতে মম নর্মালি থাকবে মোর দেন 1.5, কিন্তু যখন লেস দেন 1.5 পাবো তখন বুঝবো যে এটা ফিটাল হাইপোক্সিয়া আছে, ফিটাল অ্যানিমিয়া আছে। ইন ব্রেন স্পেয়ারিং এ কি পাবো আরেকবার দেখি। লো ভেলোসিটি ফরওয়ার্ড ফ্লো, ভেসোডাইলেশন রেজাল্টস, লো পিআই যেটা আমি বললাম। আচ্ছা, এই ছবিটাতে একটু দেখেন, এই ছবিগুলি যদি আপনারা চোখে ভাসান, এই যে এখানে যেটা বলেছে আলটিমেটলি দেখা যায় পিআই কমে গেছে। রিভার্স এন্ডাস্ট্রিক, এখন ওটা কমেছিল, এখন যদি রিভার্স পান যে এন্ডাস্ট্রিক ফ্লোটা ছিল ডায়াস্টোলিক ফ্লো, এটা বেসলাইনের নিচে চলে আসছে, সেটা আরো খারাপ। কেন? এটা হায়ার রিস্ক অফ মর্টালিটি, পেরিনেটাল মর্টালিটি উইদিন 1 উইক 50% কেস। যদি আমি রিভার্স ফ্লো পাই, আমি যদি বেসলাইনের নিচে ডায়াস্টোলিক ফ্লো পাই, 50% মর্টালিটি হবে, বাচ্চা মারা যাবে 1 সপ্তাহের মধ্যে। কাজে আমাকে এটা ডায়াগনোসিস করে দেওয়া কত ইম্পর্টেন্ট, এটার সিগনিফিকেন্সটা আপনারা চিন্তা করেন। ডেলিভারি ইজ রিকমেন্ডেড ইফ আদার কন্ডিশন পারমিটস। দেখেন, এটা হচ্ছে রিভার্স, যেটা বললাম বেসলাইনের নিচে চলে গেছে, এটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে এই রিভার্সটা হয়। দেন সিপিআরটা এখন আমাদের একটা প্যারামিটার। সিপিআরটা হচ্ছে এটা এমসিএ মিডল সেরেব্রাল আর্টারি পিআই divided by uterine artery PI ratio. রেশিওটা সাধারণত নর্মালি সিপিআর নর্মালি লেস দেন 50% অফ ফিটাল এজ থাকে, বাট যখন অ্যাবনর্মাল হয় তখন মোর দেন 50% চলে যায়। লো অর অ্যাবনর্মাল রেশিও অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডভার্স পেরিনেটাল আউটকাম। এটা একটু দেখেন, এটা সিপিআর এর ইম্পর্টেন্সটা হচ্ছে ইট হ্যাজ গ্রেট সেন্সিটিভিটি দেন অ্যাসেসিং দ্য এমসি অর uterine artery and considered most sensitive marker of redistribution of blood in fetal hypoxia. এটা altered CPR মানে হাইপোক্সিয়া আছে। এই হাইপোক্সিয়া হলে ফিটাল মর্টালিটি তো বাড়বে, মরবিডিটিও বাড়বে। এটা 36 উইকস এর প্রেগন্যান্সি আসলো, সিপিআর অ্যাবনর্মাল। এটা যদি ডেলিভারিও করায়, এটাকে ফলো আপ করতে হবে সিপিআর যদি অ্যাবনর্মাল আসে। কেন? তাহলে দেখা যায় যে আফটার ডেলিভারি এটা ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে, এটা চান্স অনেক বেশি। সিপিআর এর ইম্পর্টেন্সটা বুঝেছেন, শুধু নট ডিউরিং প্রেগন্যান্সি, আফটার ডেলিভারি সিপিআর অ্যাবনর্মাল যদি থাকে সেটা ফলো আপ করতে হবে। দেন সিপিআর নিয়ে আর বেশি কিছু বলবো না, ইট মে বি নর্মাল ইভেন। এখানে একটা কথা, সিপিআর এ দেখা যাবে যে নর্মাল পিআই এমসি নর্মাল পিআইও আছে, আম্বিলিক্যাল আর্টারিও নর্মাল আছে, বাট সিপিআর এই জন্য সিপিআরটাকে ইদানিং ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আপনি রিপোর্টে অ্যাবনর্মাল রিপোর্টে সিপিআরটা দেখে দিতেই হবে, আপনার রেফারেল ফিজিশিয়ান চাই। এই যে এখানে একটু আছে, এখানে ছবি যেরকম অনেক পাবেন যে দুইটাই পিআই আড়াই সেম, বাট সিপিআর এসডিটা ভ্যারি করছে, সিপিআর ভ্যারি করছে। ডাক্তার মেনসোস্ট একটু বলি, ডাক্তার মেনসোস্টটা খুবই এটা স্মল ট্রানজিট এরিয়া between umbilical vein and IVC. ডাক্তার মেনসোস্টটা সাধারণত কি ব্লাড ক্যারি করে, অক্সিজেনেটেড ও ডিঅক্সিজেনেটেড। হ্যাঁ, এটা কোথায় নিয়ে যায়? এটা হচ্ছে বাইপাস করে পোর্টাল ভেনকে, লিভারকে বাইপাস করে ব্লাডটা ইনফেরিয়র ভেনে কাভার মাধ্যমে রাইট অ্যাট্রিমে নিয়ে যায়। এখন লিভারে একটা শান্তির মতো কাজ করে যেন লিভারে ওভারলোডেড না হয়। কাজে এটারও একটা ইম্পর্টেন্স আছে।
ফিটাল অবস্টেটিক ডপলারে যেটা ডপলার প্র্যাকটিস মেনসেস অ্যারাইজেস কোথেকে অ্যারাইজ আম্বিলিক্যাল ভেন আর লেফট ব্রাঞ্চের পোর্টাল ভেন থেকে অ্যারাইজ করতে, এটা জানেন। আমি একটু দ্রুতই বলি। allows shunting of umbilical venous blood directly to the heart, bypassing the liver and carries the blood. আপনারা অনেক জানেন, একটু ছবিটা একটু দেখিয়ে দিলাম। সময় কম হলে যা হয়, আর একটু সময় থাকলে হয়তো একটু বলতে পারতাম। আচ্ছা, আমরা কখন দেখবো? আমরা 10 to 14 উইকস জেস্টেশনে কিসের জন্য দেখি? স্ক্রিনিং ফর অ্যানোমিলিটি। এনটি স্ক্যান মানে কি? আগে প্রেগনেন্সিতে অ্যানোমিলি স্ক্যান, এনটি স্ক্যান যখন দেয়, এনটি নিউক্লিয়ার টেস্টোসিসের সাথে আপনারা যদি ডাক্তার মেনুসাস দেখতে দেবেন, ডাক্তার মেনুসাস দেখতে হবে, ট্রাইকাস্ট্রিক গ্রাজুয়েশন দেখতে হবে, এনটি স্ক্যানের যে পার্ট। কাজে এটা খুবই ইম্পর্টেন্ট। 10 to 14 উইকস জেস্টেশনে ফর স্ক্রিনিং অফ অ্যানোমিলিটি। যদি আগে হিস্ট্রি থাকে, ম্যাটারাল হিস্ট্রি থাকে, তার আগে জন্স বেবি ছিল, তাকে আপনাকে দিবে এইটা ডাক্তার মেনুসাস দেখতে। তার সাথে ইন কম্বিনেশন উইথ নিউক্লিয়ার টেস্টোসিস। Second and third time study কিসের জন্য দেয়? To see any fetal cardiac dysfunction, fetal cardiac anomaly, এগুলি আইডেন্টিফাই করার জন্য আপনার সেকেন্ড ট্রাইমেস্টারে ডাক্তারস মেনোসাস দেখতে দেয়, অ্যানালাইসিস করতে দেয়। দেখেন ডাক্তারস মেনোসাসের চেহারাটা আরও দেখাবো আমি। আমার ভিডিওটা আসলে আমি সেট করতে পারি, সরি। আচ্ছা, এটা কিভাবে করবো? দেখেন, লোকালাইজিং দ্য সাইট অফ অ্যালাইজিং বিটুইন দ্য লেফট পোর্টাল ভেন এন্ড দ্য আইবিসি। দেখবেন আইবিসি ফিটাল অ্যাবডোমেনে মানে হলুদ, লালও না নীলও না, মাঝখানে ওই ইনফিউরিয়র লিভারের ওইখানে ইনফিউরিয়র ভেনে কাপড় ওইখানে একটা হলুদ বিভিন্ন রঙের একটা অ্যালাইজিং একটা এরিয়া থাকে ছোট, ওইটাই হবে ডাক্তারস মেনোসাস। এটা একটু প্র্যাকটিস করতে হবে, সময় নেবে, আপনারা আশা রেখে পেরে যাবেন। তো ফার্স্ট ট্রাইমেস্টারে সাধারণত করতে হয় স্যাজিটাল প্লেনে, আর সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে এক্সেল ভিউতে আপনারা এই ডাক্তারস মেনোসাস পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্যাজিটাল প্লেনে ফার্স্ট ট্রাইমেস্টারে এই যে এরকম। এখন কেন এরকম চেহারা? তিনটা ওয়েভ আছে, দেখেন। হাই ভেলোসিটি প্যাটার্ন, ইট ইজ আ হাই ভেলোসিটি প্যাটার্ন, ট্রাইফেসিক ফরওয়ার্ড ওয়েভ ফর্ম, স্ট্রং ওয়েভ ফর্ম থাকে এটা। কি কি ওয়েভ থাকে? এস ওয়েভ, ডি ওয়েভ, এ ওয়েভ। এখানে এই তিনটা ওয়েভের মধ্যে এই যে দেখেন এরকম আমি এই চেহারাটা দেখাচ্ছি। এস ওয়েভ, ডি ওয়েভ, এ ওয়েভের মধ্যে এ ওয়েভটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এ ওয়েভের অ্যাবসেন্ট অফ এ ওয়েভ অথবা রিভার্সাল ফ্লো অফ এ ওয়েভ দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা অ্যাবনর্মাল ডাক্তারস মেনোসাস ফ্লো। আচ্ছা, ইনক্যান্সিয়েটেড সাউন্ড যেটা বলেছিলাম যে ওয়াশিং মেশিনের সাউন্ড, এই ওয়েভটা দেখেন, এই ওয়েভটা ইট ইন্ডিকেটস অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। দেন যেটা বললাম অ্যাবনর্মাল ফ্লো কখন বলবো আমরা? when we get absent forward flow, reverse A wave and high PI more than 50%, this is abnormal ductus medullaris. Strongest single Doppler parameter to predict the short-term risk of fetal death, especially in early onset. Early pregnancy যদি আমরা দেখি যে এটা abnormal ductus medullaris প্যাটার্ন রয়েছে, তাহলে এটা হঠাৎ করে সাডেন ডেথ হয় বাচ্চার কারণে ফার্স্ট ট্রাইমেস্টারে। The waveform of the ductus medullaris may be contaminated from the other adjacent. এটা pitfall, আশেপাশে তার আইবিসি থাকে, পোর্টাল ভেন থাকে, ওইগুলো এটা সে ক্যাচ করে ফেলে যখন আমরা স্পেকট্রামটা দেই। সেই জন্য দেখা যায় যে অ্যাবনর্মাল, সেটা বুঝতে হবে যে ওটা কি এই কারণে অ্যাবনর্মাল। সেই কারণে স্যাম্পল সাইজটা অবশ্যই 1 মিলিমিটারের বেশি নিতে হবে, ঠিক আছে? অথবা নট এক্স্যাক্টলি প্লেসড অন দ্য ডাক্তারস মেনোসাস। আম্বিলিক্যাল ভেন, আম্বিলিক্যাল ভেনের প্রোডাক্টে প্রসেস পাই, ওই যে আম্বিলিক্যাল ভেন আমরা আম্বিলিক্যাল আর্টারির সাথেই পাই। এই যে নিচে যে বেসমেন্টের নিচে যাচ্ছে না, এই যে একদম ওইটা হচ্ছে আম্বিলিক্যাল ভেন, ঠিক আছে? এটা পালসেটাল, আর্লি প্রেগনেন্সিতে পালসেটাল থাকে, তারপর আস্তে আস্তে যত প্রেগনেন্সি আগাতে থাকে এটা নন পালসেটাল হতে থাকে। বাট লেট প্রেগনেন্সিতে যদি আমরা এরকম ফ্লোয়িং আম্বিলিক্যাল ভেন পাই, এটা অবশ্যই অ্যাবনর্মাল, প্যাথোলজিক্যাল। It indicates hydrocephalus or FGR. The abnormal flow pattern may correlate with absent intentional flow of umbilical artery. ওই umbilical artery যদি আমি absent flow পাই, এটার সাথে umbilical vein এর একটা ক্লোজিং কোরিলেশন আছে। টেকনিক, এটা স্যাম্পল এখানে কিছু জুম করবো, যা করি অ্যাঙ্গেল কানেকশন, জেন্টাল প্রোব প্রেশার, এখানে প্রোব প্রেশারটা খুব হালকা করে দিতে হবে এবং পেশেন্টকে অবশ্যই রেসপিরেশনটা হোল্ড করতে হবে। আম্বিলিক্যাল ভেনে এই পার্টের জিনিস স্পেশালি করতে হয়,
এটা either continuous or monophasic flow, continuous flow after 15 minutes becomes pulsatil in severe area. সবসময় কন্টিনিউয়াস ফ্লো থাকে। যখনই পালসেটাল পাবো যে আমবিলিকাল আর্টারি নিচে যে ভেসেলের নিচে ওইটা পালসেটাল, তখনই আমরা বুঝবো যে এটা অ্যাবনর্মাল। কঠিন কিছু না, কঠিন কিছু না। আচ্ছা, রিপোর্টিং এর সময় কি দিব না আরেকদিন শুভ রিপোর্টিং সাজেশন নিয়ে দুটো কথা বলতে কি এখন পারবো না? এখন আরেকদিন ওকে রিপোর্টিং এর কিছু কাজ আছে, একটু রিপোর্টিংটা কি কি আমরা দেখবো, মেনশন ভালো করে মেনশন করবো, তারপরে যদি ফলো আপের জন্য অ্যাডভাইস দিব, ছবি তুলে দেন কি দেখবো আচ্ছা ছবি তুলে দেন অনেক কিছু বলার আছে। সাজাবেন, কেউ চাকরি সাজায়, কেউ শুধু ডেসক্রিপশনে সাজায়। দেখেন এখন যেটা বললাম যে এরকম ফিটোমেডিসিন এরকম যেখানে আপনারা একদম খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন যে এটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত। Thank you very much for patiently hearing.